বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ এখন যুক্তরাষ্ট্র, তবে বলা হচ্ছে চীন দ্রুতই যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে। এই তালিকায় আরও রয়েছে জার্মানি, ভারত, ফ্রান্স সহ অনেক দেশ। আর সবচেয়ে ছোট অর্থনীতির দেশ কারা? সামোয়া, টুভালু, মার্শাল আইল্যান্ড, ডমিনিকা ইত্যাদি। প্রশ্ন হচ্ছে, আমরা কিভাবে জানলাম কোন দেশের অর্থনীতি সবচেয়ে বড়, কারা ছোট, আর কে কাকে কিভাবে ছাড়িয়ে যাচ্ছে? এসব বিষয় আমরা জানতে পারি অর্থনীতির কয়েকটি সূচক থেকে, যেমন জিডিপি, পিপিপি, পার ক্যাপিটা ইনকাম ইত্যাদি। এই সূচকগুলোর কথা আমরা সবাই শুনেছি, অনেক হয়তো জানি। আমাদের আজকের বিষয় এগুলোই। প্রাইম ব্যাংক, অর্থনীতি অনর্থনীতিতে আজকের বিষয় জিডিপি কি, পিপিপি কেন জানা দরকার। জিডিপি শব্দটির পূর্ণ রূপ হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এখানে গ্রস অর্থ মোট বা সামগ্রিক, ডোমেস্টিক অর্থ একটি দেশের সীমানার ভিতরে, প্রোডাক্ট অর্থ পণ্য ও সেবা। তাই জিডিপি হলো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে একটি দেশের ভেতরে উৎপাদিত চূড়ান্ত পণ্য ও সেবার মোট মূল্য। উদাহরণ দিয়ে বলি, ধরুন দেশটি একটি বেকারি, তাহলে জিডিপি হবে এই বেকারিতে এক বছরে তৈরি ও বিক্রি হওয়া সব রুটি, কেক এবং বিস্কুটের মোট বিক্রয় মূল্য। কিন্তু রুটি ও কেক তৈরিতে ব্যবহৃত ময়দা জিডিপির মধ্যে আলাদা করে গণনা করা হবে না, কারণ ময়দার মূল্য ইতিমধ্যেই তৈরি হওয়া রুটি ও কেকের মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত আছে। এখন যদি কোনো দেশ মূলত কাঁচামাল বিক্রি করে এবং চূড়ান্ত পণ্য তৈরি করতে না পারে, তাহলে সেই কাঁচামালই তার চূড়ান্ত পণ্য হিসেবে গণ্য হবে এবং জিডিপিতে অন্তর্ভুক্ত হবে। আবারও সেই বেকারির উদাহরণ ধরা যাক। যদি আপনার দেশের বেকারি শুধু ময়দা তৈরি করতে পারে কিন্তু রুটি তৈরি করতে না পারে, তাহলে সেই ময়দাও জিডিপিতে গণনা হবে। তবে ময়দার দাম রুটির চেয়ে কম হওয়ায় সেই দেশের জিডিপি এমন দেশের তুলনায় কম হবে যারা রুটির মতো চূড়ান্ত পণ্য তৈরি করতে পারে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই পণ্য বা সেবা কে তৈরি বা উৎপাদন করছে, স্থানীয় মানুষ না বিদেশি, সেটা গুরুত্বপূর্ণ নয়। যতক্ষণ উৎপাদন দেশের ভেতরে হচ্ছে ততক্ষণ তা জিডিপির অংশ হবে। এখানে আরেকটি সূচক আছে যার নাম জিএনপি, অর্থাৎ মোট জাতীয় আয়। জিডিপি দেশের ভেতরে যা উৎপাদিত হয় তা গণনা করে, অর্থাৎ ভৌগোলিক সীমা এখানে গুরুত্বপূর্ণ। আর জিএনপি গণনা করে দেশের নাগরিকরা পৃথিবীর যেখানেই উৎপাদন করুক না কেন। এখানে বিদেশে দেশের নাগরিকদের উৎপাদন ও আয় যুক্ত হয়, এর মধ্যে বড় অংশ প্রবাসী আয়। তাই জিডিপি আর জিএনপি এক জিনিস নয়। এখন প্রশ্ন হলো, পুরো জিডিপি কিভাবে হিসাব করা হয়? জিডিপি হিসাবের তিনটি পদ্ধতি আছে, যেমন এক, উৎপাদন পদ্ধতি বা প্রোডাকশন মেথড। এই পদ্ধতিতে দেশের মধ্যে উৎপাদিত সব চূড়ান্ত পণ্য ও সেবার মোট মূল্য গণনা করা হয়। দুই, ব্যয় পদ্ধতি বা এক্সপেন্ডিচার মেথড। এই পদ্ধতিতে অর্থনীতিতে মোট কত টাকা খরচ হয়েছে তা গণনা করা হয়। এর একটি সহজ সূত্র আছে, যেমন জিডিপি সমান সমান কনজিউমার স্পেন্ডিং যোগ ইনভেস্টমেন্ট যোগ গভর্নমেন্ট স্পেন্ডিং যোগ নিট এক্সপোর্ট। এর মধ্যে কনজিউমার স্পেন্ডিং বা ভোক্তা ব্যয় হচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন খরচ। ধরুন আপনি পণ্য কিনতে 1000 টাকা খরচ করলেন, তাহলে সেই 1000 টাকা জিডিপির অংশ হবে। ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ হলো ব্যবসা প্রতিষ্ঠানে নিজেদের উন্নয়নে যে মূলধন ব্যয় করে, যেমন একজন উদ্যোক্তা তার কারখানায় উৎপাদন বাড়ানোর জন্য নতুন একটি মেশিন কিনলেন, এটা বিনিয়োগ হিসেবে গণনা হবে। গভর্নমেন্ট স্পেন্ডিং বা সরকারি ব্যয়, এতে সরকারের সব ধরনের ব্যয় অন্তর্ভুক্ত হয়। যেমন সরকার একটি নতুন সেতু নির্মাণ করলো, সেতু নির্মাণে ব্যবহৃত উপকরণ, শ্রমিকদের বেতন এবং অন্যান্য খরচ জিডিপির অংশ হবে। নিট রপ্তানি হলো যখন একটি দেশ অন্য দেশে পণ্য বিক্রি করে, আর আমদানি হলো যখন একটি দেশ অন্য দেশ থেকে পণ্য কেনে। একটি দেশ সাধারণত যত বেশি সম্ভব পণ্য বিক্রি করতে চায় এবং যত কম সম্ভব কিনতে চায়,
যাতে বেশি আয় করতে পারে। তাই নেট রপ্তানি হিসাব করা হয় নেট এক্সপোর্ট সমান সমান এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। যদি কোনো দেশ আমদানির চেয়ে বেশি রপ্তানি করে তাহলে সে বেশি আয় করে এবং তা জিডিপিতে যোগ হয়। 3. আয় পদ্ধতি বা ইনকাম মেথড। এই পদ্ধতিতে পণ্য সেবা উৎপাদনের মাধ্যমে অর্জিত মোট আয় গণনা করা হয়। এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে যা বেতন, ব্যবসায়িক মুনাফা, ভাড়া, কর, অন্যান্য আয়। এক্ষেত্রে কর যোগ করে এবং ভর্তুকি বাদ দিয়ে মোট আয় হিসেব করা হয়। এর ফলাফলই মোট জিডিপি। যদিও তিনটি পদ্ধতি ভিন্ন, কিন্তু সঠিকভাবে হিসাব করা হলে সবার ফল একই হওয়ার কথা। কিন্তু এখন হয়তো অর্থনীতির সবচেয়ে আলোচিত সূচকটির কথা আপনি ভাবছেন, আর সেটি হলো মূল্যস্ফীতি বা ইনফ্লেশন। এটা তো সবসময় ঘটে। প্রশ্ন হলো, মূল্যস্ফীতির কারণে রুটির দাম বেড়ে গেলেও উৎপাদন যদি 10টি রুটিই থাকে তাহলে কি জিডিপিও বেড়ে যাবে? এই সমস্যার কারণেই জিডিপির দুটি ধরন রয়েছে, যেমন নমিনাল জিডিপি বা নামিক জিডিপি অর্থাৎ চলতি মূল্যের জিডিপি। দ্বিতীয়টি হলো রিয়েল জিডিপি বা প্রকৃত জিডিপি অর্থাৎ স্থির মূল্যে জিডিপি। নমিনাল জিডিপির হিসাব করা হয় বর্তমান বাজার দাম ব্যবহার করে। এখানে মূল্যস্ফীতির বিষয়টি আলাদাভাবে বিবেচনা করা হয় না। যেমন 2024 সালে একটি বেকারি 10টি রুটি উৎপাদন করলো এবং 2024 সালে প্রতি রুটির গড় দাম 5 টাকা, তাহলে সেই বেকারি জিডিপিতে 50 টাকা অবদান রাখছে। এখন ধরা যাক 2025 সালেও বেকারিটি একই 10টি রুটি উৎপাদন করলো, কিন্তু 2025 সালে প্রতি রুটির গড় দাম বেড়ে 6 টাকা হলো, তাহলে সে বেকারির জিডিপিতে অবদান হবে 60 টাকা। সমস্যা হলো জিডিপি 50 টাকা থেকে 60 টাকায় বেড়ে গেল, রুটির উৎপাদন কিন্তু বাড়েনি। আসলে নমিনাল জিডিপি দেখায় অর্থনীতি বড় হয়েছে, অথচ বাস্তবে উৎপাদন বাড়েনি, শুধু মূল্যস্ফীতির কারণে দাম বেড়েছে। এখানেই আসে প্রকৃত জিডিপি বা রিয়েল জিডিপি, কারণ প্রকৃত জিডিপি উৎপাদনের প্রকৃত পরিবর্তনটি দেখায়। এক্ষেত্রে বর্তমান দাম ব্যবহার করার বদলে একটি নির্দিষ্ট বছরের দাম ভিত্তি হিসাবে ব্যবহার করে তবেই জিডিপির হিসাব করা হয়। ধরুন 2024 সালের দামকে ভিত্তি বছর হিসাবে নেওয়া হলো। 2024 সালে বেকারি 10টি রুটি উৎপাদন করলো, এই রুটির দাম 5 টাকা, তাহলে জিডিপি 50 টাকা। 2025 সালেও বেকারি 10টি রুটি উৎপাদন করলো এবং প্রতি রুটির দাম 6 টাকা হলো, কিন্তু প্রকৃত জিডিপি হিসাবের ক্ষেত্রে আমরা 2025 সালের দাম উপেক্ষা করব এবং 2024 সালের 5 টাকা দামই ব্যবহার করব, তাহলে জিডিপি 50 টাকাই থাকবে। এতে আমরা বুঝতে পারছি যে বেকারিটি আসলে উৎপাদন বাড়ায়নি। এ কারণেই উৎপাদনের প্রকৃত পরিবর্তন বোঝার ক্ষেত্রে রিয়েল জিডিপি বেশি উপযোগী। বলে রাখি, বাংলাদেশের জিডিপি গণনা করা হয় 2015-16 অর্থ বছরকে ভিত্তি অর্থ বছর ধরে। আমরা জানি প্রতিটি দেশের আকার, জনসংখ্যা ও অর্থনৈতিক পরিস্থিতি আলাদা। তাহলে আমরা কিভাবে বিভিন্ন দেশের অর্থনীতি তুলনা করি? কিভাবে বলবো কে বড় আর কার অর্থনীতি ছোট? আসলে বিভিন্ন দেশের অর্থনীতি তুলনা করতে গেলে শুধু মোট জিডিপি দেখলে পুরো চিত্র পাওয়া যায় না। তুলনাকে আরো পরিষ্কার ও ন্যায্য করার জন্য আরো কিছু পদ্ধতি আছে। যেমন 1, পারচেজিং পাওয়ার প্যারিটি বা পিপিপি অনুযায়ী জিডিপি। এর বাংলা হচ্ছে ক্রয় ক্ষমতার সমতা। সহজ উদাহরণ দিচ্ছি। ধরুন বাংলাদেশে মাসে 50,000 টাকা আয় করেন একজন, আর যুক্তরাষ্ট্রে একজনের মাসিক আয় $2,000। শুধু ডলারে হিসাব করলে মনে হবে যুক্তরাষ্ট্রের মানুষ অনেক বেশি ধনী, কিন্তু বাংলাদেশে বাসা ভাড়া, খাবার, পরিবহন সহ অনেক সেবার দাম তুলনামূলকভাবে কম। ফলে 50,000 টাকা দিয়ে বাংলাদেশে যে জীবনযাত্রা সম্ভব সেটি পেতে যুক্তরাষ্ট্রে অনেক বেশি অর্থ লাগে। পিপিপি এই পার্থক্যটাই মাপে, অর্থাৎ এটি দেখে যে একই পরিমাণ অর্থ দিয়ে দুই দেশে আসলে কতটা পণ্য ও সেবা কেনা যায়। এ কারণেই বাংলাদেশের অর্থনীতি নমিনাল জিডিপিতে যত বড় দেখা যায়, পিপিপি জিডিপিতে তার চেয়ে অনেক বড় দেখানো হয়। সহজ কথায়, একই পরিমাণ অর্থ দিয়ে বিভিন্ন দেশে কতটা পণ্য ও সেবা কেনা যায় তা তুলনা করার একটি পদ্ধতি হচ্ছে এই পিপিপি। সব মিলিয়ে বলা যায় নমিনাল জিডিপি বলে অর্থনীতির আকার কত বড়, আর পিপিপি বলে সেই অর্থ দিয়ে দেশে বাস্তবে কতটা কেনাকাটা বা ভোগ করা যায়।
দ্বিতীয় পদ্ধতি হচ্ছে মাথাপিছু জিডিপি বা জিডিপি পার ক্যাপিটা। এবার সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার উদাহরণ ধরা যাক। সিঙ্গাপুরের জনসংখ্যা প্রায় 50 লাখ, ইন্দোনেশিয়ার জনসংখ্যা প্রায় 28 কোটি। স্বাভাবিকভাবেই ইন্দোনেশিয়ার মোট জিডিপি সিঙ্গাপুরের চেয়ে অনেক বড়, কারণ এখানে মানুষের সংখ্যা অনেক বেশি। তাহলে মানুষ কেন বলে সিঙ্গাপুর ইন্দোনেশিয়ার চেয়ে ধনী দেশ? এখানেই চলে আসে জিডিপি পার ক্যাপিটা বা মাথাপিছু জিডিপির ভূমিকা। এটি একটি দেশের মোট জিডিপিকে জনসংখ্যা দিয়ে ভাগ করে, ফলে প্রতি ব্যক্তির জন্য গড়ে কত অর্থনৈতিক উৎপাদন হচ্ছে তা বোঝা যায়। 2025 সালে সিঙ্গাপুরের মাথাপিছু জিডিপি নমিনাল অনুযায়ী প্রায় $93,000, জিডিপি পিপিপি অনুযায়ী প্রায় $1,53,000। অন্যদিকে ইন্দোনেশিয়ার মাথাপিছু জিডিপি নমিনাল জিডিপি অনুযায়ী $5,000 আর জিডিপি পিপিপি অনুযায়ী প্রায় $17,000। এতে বোঝা যায় গড়ে সিঙ্গাপুরের একজন মানুষ ইন্দোনেশিয়ার একজন মানুষের তুলনায় বেশি অর্থনৈতিক মূল্য সৃষ্টি করে। তবে ইন্দোনেশিয়ায় জনসংখ্যা বেশি হওয়ায় তার মোট জিডিপি বড়। এটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, জিডিপি পার ক্যাপিটা কিন্তু একজন মানুষের আয় নয়, এটি শুধু দেশের মোট উৎপাদনকে জনসংখ্যা দিয়ে ভাগ করার ফল। সাধারণত মাথাপিছু জিডিপি বেশি হলে জীবনযাত্রার মানও বেশি হওয়ার ইঙ্গিত দেয়, তবে সবসময় তা সত্য হয় না। কোনো দেশের মোট অর্থনীতি বড় হলেই যে সেই দেশের মানুষ গড়ে বেশি ধনী হবে এমন নয়। এখন দেখি জিডিপির সুবিধা ও অসুবিধাগুলো কি। সাধারণভাবে বলা যায় জিডিপি একটি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের সামগ্রিক চিত্র দেয়। জিডিপি দেখে আপনি বুঝতে পারেন দেশের মোট কত পণ্য ও সেবা উৎপাদিত হয়েছে, আর আগের বছরের জিডিপির সঙ্গে তুলনা করে বোঝা যায় অর্থনীতি বাড়ছে নাকি কমছে। অনেক দেশে টানা 2 প্রান্তিকে প্রকৃত জিডিপি কমে গেলে সেটিকে সাধারণভাবে রিসেশন বা মন্দা বলা হয়। যদি সেই মন্দা 3 বছর বা তার বেশি সময় ধরে চলতে থাকে তাহলে তা মহামন্দা বা ডিপ্রেশনে পরিণত হতে পারে, যেমন 1930-এর দশকে যুক্তরাষ্ট্রের গ্রেট ডিপ্রেশন। তবে অবশ্যই জিডিপি নিখুঁত নয়, এর অনেক সীমাবদ্ধতা ও দুর্বলতা রয়েছে। যেমন 1, জিডিপি অনানুষ্ঠানিক কর্মকাণ্ড গণনা করে না। স্বেচ্ছামূলক, অবৈতনিক গৃহস্থালী কাজ এবং অনেক অনানুষ্ঠানিক কর্মকাণ্ড জিডিপিতে ধরা হয় না। এমনকি অবৈধ কর্মকাণ্ড থেকেও বিলিয়ন বিলিয়ন ডলারের মূল্য সৃষ্টি হতে পারে, কিন্তু সেগুলো জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না। 2, জিডিপি বিকৃত হতে পারে। জিডিপির মধ্যে দেশের ভেতরে বিদেশি প্রতিষ্ঠান উৎপাদনও ধরা হয়। কখনো কখনো মন্দ বা নেতিবাচক ব্যবস্থার কারণে এই সংখ্যা অস্বাভাবিকভাবে ফুলে ওঠে। উদাহরণ হিসেবে আয়ারল্যান্ডের কথা বলা যায়। অনেক বিদেশি কোম্পানি কর ফাঁকি দেওয়ার জন্য তাদের মুনাফা আয়ারল্যান্ডে নিবন্ধন করত, অর্থাৎ এই আয়ের একটি বড় অংশ কাগজে কলমে আয়ারল্যান্ডের অর্থনীতিতে যোগ হলেও বাস্তবে তা বিদেশি প্রকৃত মালিকের কাছে চলে যায়, অর্থাৎ আয়ারল্যান্ড বা আয়ারল্যান্ডের জনগণ বাস্তবে সেই অতিরিক্ত জিডিপি সুবিধা পায় না। এ কারণেই আয়ারল্যান্ড সরকার ও পরিসংখ্যান সংস্থা শুধু জিডিপির উপর নির্ভর না করে মডিফাইড জিএনআই নামে একটি বিশেষ সূচক ব্যবহার করে। 3, জীবনযাত্রার মান বোঝাতে পারে না। জিডিপি শুধু মোট অর্থনৈতিক উৎপাদন দেখায়, মানুষ কত ভালোভাবে বা খারাপভাবে জীবনযাপন করে তা এটি সবসময় বোঝাতে পারে না। যেমন আফ্রিকার দেশ ইকুয়েটোরিয়াল গায়ানা। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী 2023 সালে দেশটির পিপিপি ভিত্তিক মাথাপিছু জিডিপি প্রায় $17,000 ছিল, যা আফ্রিকার অন্যতম উচ্চ হার। এটি দেখে মনে হতে পারে দেশটি খুব ধনী, কিন্তু বাস্তবে তাদের উচ্চ জিডিপির মূল কারণ হলো তেল উৎপাদন, যা সরকারের নিয়ন্ত্রণে। জনগণের অবস্থা কিন্তু ভিন্ন। দেশটির প্রায় 70% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। বড় দুর্নীতি এবং অসম বন্টনের কারণে তারা তেল অর্থনীতির সুবিধা পায় না। এ কারণেই জিডিপি বা মাথাপিছু জিডিপি সবসময় উচ্চ জীবন মানের সমর্থক নয়। এসব সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও জিডিপি এখনও একটি দেশের অর্থনীতি পরিমাপের সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি, কারণ একটি দেশের অর্থনীতির আকার ও কর্মক্ষমতা মাপার সবচেয়ে সহজ উপায় এটি। তাহলে প্রশ্ন হলো, একটি দেশ কিভাবে জিডিপি বাড়াতে পারে? মূল 4টি উপায়। 1, উৎপাদন বাড়িয়ে। 2, বিনিয়োগ বাড়িয়ে। 3, দক্ষ শ্রমশক্তি ও প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়িয়ে। 4,
রপ্তানি বাড়িয়ে এবং ব্যবসার পরিবেশ উন্নত করে। অর্থাৎ শুধু বেশি টাকা ছাপলে জিডিপি বাড়ে না। প্রকৃত অর্থে জিডিপি বাড়াতে হলে উৎপাদন বাড়াতে হয়। তাই কোনো দেশের অর্থনীতি বোঝার সময় শুধু একটি সংখ্যা দেখলেই হয় না। নমিনাল জিডিপি, রিয়েল জিডিপি, পিপিপি এবং মাথাপিছু জিডিপি সবগুলো সূচক একসঙ্গে দেখলেই অর্থনীতির প্রকৃত চিত্র কিছুটা পাওয়া যায়। প্রাইম ব্যাংক অর্থনীতি অনর্থনীতি থেকে আজকে এই পর্যন্তই। আগামীতে আবার দেখা হচ্ছে।